স্বাগত জানাচ্ছি দেশ সন্ধ্যায়। আপনাদের সাথে আছে আমি সুরভি তরণী। আজকে আমরা দেশ সন্ধ্যায় আলোচনা করব রিজার্ভ চুরি ও রাঘব বোয়ালদের নাম। এবং আমাদের সাথে আলোচনার জন্য আজকে স্টুডিওতে উপস্থিত রয়েছেন, আমার ডান পাশে রয়েছেন ব্যারিস্টার মাহফুজুর রহমান মিলন, সিনিয়র অ্যাডভোকেট ও সাবেক ভারপ্রাপ্ত সম্পাদক, সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন। এবং তার পাশে রয়েছেন মইদুল ইসলাম, সাবেক মহাপরিচালক, দুর্নীতি দমন কমিশন, দুদক। আপনাদের দুজনকে আজকে আমাদের দেশ সন্ধ্যার আয়োজনে স্বাগত জানাচ্ছি। এবং আজকে আমরা যেটি নিয়ে আলোচনা করব, রিজার্ভ চুরি, আত্মীয় সহ 64 জন ব্যক্তি প্রতিষ্ঠানকে দায়ী করে দেওয়া হচ্ছে অভিযোগপত্র। এবং আমরা সবাই জানি যে প্রায় এক দশকের তদন্ত শেষে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির মামলায় অভিযোগপত্রটি দিতে যাচ্ছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ, সিআইডি। আমার প্রথম প্রশ্ন ব্যারিস্টার মাহফুজুর রহমান মিলন আপনার কাছে, যে আমি যদি ভুল না করে থাকি, যে ঘটনার প্রায় 39 দিন পর মতিঝিল থানায় মানি লন্ডারিং প্রতিরোধ আইনে অজ্ঞাতনামা হ্যাকারদের বিরুদ্ধে মামলা করেছিল বাংলাদেশ ব্যাংক। এবং পরবর্তীতে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের সাবেক আইন উপদেষ্টা আসিফ নজরুলের নেতৃত্বে একটি পর্যালোচনা কমিটিও গঠন করা হয় এবং তাদের সরাসরি তত্ত্বাবধানে সিআইডির ফিনান্সিয়াল ক্রাইম ইউনিট তদন্ত চূড়ান্ত করে। এবং বর্তমান সরকারের এই কয়েক মাসে আজ আমরা এই অগ্রগতি দেখতে পাচ্ছি। তো এই যে মধ্যবর্তী যে সময়টা আমরা পার করলাম, সেই সময়টাতে আসলে আইনি প্রক্রিয়াগুলো কোথায় আটকে ছিল? দেখুন, একটু আমাদের এই ব্যাপারটা বা এই ঘটনাটার একটু আদ্যপান্ত আমাদের জানতে হবে। নিশ্চয়ই। এই ঘটনাটা, যে এই হ্যাকিং এর যে ঘটনাটা ঘটেছিল, সেটা ব্যাক ইন 2016 সালে ফেব্রুয়ারি মাসে ঘটেছিল। এবং বাংলাদেশ ব্যাংকের টাকা নিউ ইয়র্ক ফেডারেল রিজার্ভ ব্যাংকে ছিল। সেখান থেকে এটা সাইবার অপরাধের মাধ্যমে এবং ভুয়া সুইফট নাম্বার ইউজ করে এখান থেকে প্রায় 10 কোটি 10 লাখ ডলার এখান থেকে সরিয়ে নেওয়া হয়, যেটা আমাদের দেশের টাকা ছিল। এবং এটা যখন 101 মিলিয়ন সম্ভবত, জি, এবং এটা যখন সরিয়ে নেওয়া হয়, এটা এই ধরনের ডিজিটাল কেলেঙ্কারি, এটা ইতিহাসে, এটা শুধু বাংলাদেশের ইতিহাস বলা যাবে না আর কি, এটা সারা বিশ্বের ইতিহাসে এরকম কেলেঙ্কারি কিন্তু হয়নি। এটা যখন হয়, এটা কিন্তু সারা বিশ্বে নাড়া দিয়েছিল। এবং 10 কোটি 10 লাখ ডলার, এটা তো অনেক বিরাট অ্যামাউন্টের একটা টাকা। এবং এটা যখন হলো, এই ঘটনাটা যখন ঘটলো, বিভিন্ন দেশ কিন্তু বিভিন্ন ধরনের সিকিউরিটির ব্যবস্থা নিল আর কি, তাদের নিজস্ব যে কেন্দ্রীয় ব্যাংকগুলো আছে। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে বাংলাদেশে এই ঘটনা, এত বড় একটা ঘটনা ঘটলো, এটার বিরুদ্ধে কি ইমিডিয়েট কি প্রতিরোধ নিল বা স্টেপ নিল, সেখানে আমরা দেখেছি ঘটনার 39 দিন পরে এইখানে মামলা একটা করা হলো আর কি, 39 দিন পরে। এবং অজ্ঞাত ছিল যে কার নামে মামলা করবে, কি করবে না করবে, এরকম কোনো কিছু ঠিকঠাক ছিল না। কিন্তু 2016 সালের ঘটনা, বুঝতে পারছেন, দিদেন টাইমের যে গভর্নমেন্ট। এবং পরবর্তীতে এটা যখন ইন্টারিম গভর্নমেন্ট আসলো, তৎকালীন আপনার আইন উপদেষ্টা আসিফ নজরুল সাহেবের নেতৃত্বে একটা প্রজ্ঞাপন জারি করে 6 সদস্যের একটা কমিটি গঠন করা হলো। এবং এই কমিটি, এই যে এত বড় একটা ফাইন্যান্সিয়াল স্ক্যাম হলো, ডিজিটাল জালিয়াতি হলো, তারা তখন এটা নিয়ে তদন্ত করা শুরু করলো। এবং এই গভর্নমেন্টের আমলে অতি দ্রুত সময়ে, আমি অবশ্যই বলবো আর কি, যে একটা চার্জশিট, মোটামুটি একটা খসড়া প্রস্তুত হয়েছে, 150 পৃষ্ঠার চার্জশিট। এবং সেখানে দেখা গেছে প্রায় 10,000 পৃষ্ঠার বিভিন্ন ডকুমেন্টসই আছে। এবং 64 জনের বিরুদ্ধে আর কি, এখানে ব্যক্তি এবং প্রতিষ্ঠান মিলে প্রায় 64 জনের বিরুদ্ধে কিন্তু এই চার্জশিটটা দাখিল হতে যাচ্ছে, যার মধ্যে তৎকালীন দিদেন টাইমের গভর্নমেন্ট ডক্টর আতিউর রহমান সাহেব সহ বাংলাদেশ ব্যাংকের আরও বেশ কিছু কর্মকর্তা আছে, বিদেশি কিছু লোকজনও এটা জড়িত আছে। কারণ এই টাকাটা আমরা শুনেছি যে ফিলিপাইনের ক্যাসিনোর মাধ্যমে এই টাকাটা আর কি লেনদেন করা হয়েছিল আর কি, সরিয়ে ফেলা হয়েছিল। এখানে এই 64 জন ব্যক্তি এবং প্রতিষ্ঠানের মধ্যে ফিলিপাইনের 36 জন, নর্থ কোরিয়ার 2 জন, চীনের 3 জন, শ্রীলঙ্কার 8 জন, জাপানের 1 জন, ভারতের 4 জন, বাংলাদেশের 10 ব্যক্তি ও প্রতিষ্ঠানের নাম কিন্তু এখানে এসেছে আর কি। এখন বর্তমানে এটা আপনার, আমি যতদূর শুনেছি, এটা অ্যাটর্নি জেনারেল অফিসে গেছে ফার্দার মতামতের জন্য, এবং পরবর্তীতে এটা কোর্টে দাখিল করা হবে আর কি। জি, এই যে বিদেশি ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামগুলো যে আসছে, তাদের বেলায় আইনের প্রয়োগটা কিভাবে হবে, এই প্রসঙ্গে আসবো আপনার কাছে ব্যারিস্টার মিলন। তবে আমি একটু মইদুল ইসলাম, আপনারও বক্তব্য শুনে নিতে চাই। আপনি শুনছিলেন ব্যারিস্টার মিলন যেটা বলছিলেন, আপনি এটার সাথে আপনার এন্ড থেকে কোনো কিছু যুক্ত করতে চান কিনা? সাথে আমার প্রশ্ন, যেহেতু 2016 সালের ঘটনা এটি, এবং সেই সময় যদি বলি যে হাসিনা আমলে ঘটা এই ঘটনায়, তখন কেন তেমন কিছু হয়নি, আপনার পর্যবেক্ষণে কি বলে? জি, ধন্যবাদ আপনাকে এবং দর্শকদের।
এটা 2016 সালে ঘটেছিল এবং যে বিবরণটা অ্যাডভোকেট সাহেব দিলেন ঠিকই আছে। ওখানে আমাদের স্মরণ আছে যে ওই ঘটনা ঘটবারও মানে বোধহয় সপ্তাহখানেক পরে এই ব্যাংক গভর্নর সাহেব অর্থমন্ত্রীর কাছে বোধহয় মানে জানিয়েছিলেন, মানে বিষয়টা কিন্তু মিডিয়াতেও আসেনি, সাথে সাথে তৎক্ষণাৎ আসেনি, ওটা চাপা ছিল, পরবর্তীতে এটা প্রকাশ করেছে এবং স্বাভাবিকভাবেই মামলা করতেও বিলম্ব করেছে। এবং আমার যতদূর স্মরণ আছে যে মামলাটা খুব সম্ভব প্রথম পর্যায়ে মানি লন্ডারিংয়ে করে নাই, ফৌজদারি কোনো ধারা টারা দিয়ে মামলাটা করেছিল। অ্যাকচুয়ালি এই যে ঘটনাটা ঘটেছে, যে প্রক্রিয়ায় ঘটেছে, এক দেশে আপনার এই ডিজিটাল জালিয়াতি করা, আরেক দেশের অর্থ আরেক দেশে নেওয়া, ক্যাসিনোর মাধ্যমে এগুলো আপনার রূপান্তর করা ইত্যাদি, এর পুরো ক্যারেক্টারটাই হচ্ছে মানি লন্ডারিংয়ের। সেখানে প্রথম থেকেই মানি লন্ডারিংয়ের মামলা করা উচিত ছিল, কিন্তু সেটা করে নাই। এবং তারপরে আর অগ্রগতি খুব একটা কিছু বোধহয় আমরা দেখি নাই। সামান্য কিছু অর্থ হয়তো বা ফিলিপিন থেকে ফেরত পাওয়া গিয়েছিল, এরকমটা বোধহয় আমাদের মনে পড়ছে। তার বাইরে খুব কিছু হয়নি। এটার কারণ কি হতে পারে? কারণ একটাই হচ্ছে যে যেহেতু আপনার বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের সংশ্লিষ্টতা ছিল, এখন যেটি তদন্তের মধ্যে উদ্ঘাটিত হয়েছে, এবং তখনও এটি ধারণা করা গিয়েছিল, সন্দেহ করা হচ্ছিল যে বাংলাদেশ ব্যাংকের যদি কেউ জড়িত না থাকে তাহলে এই ঘটনা কিভাবে ঘটানো সম্ভব, এবং রহস্যজনকভাবে ঘটনাটা ধামাচাপা যাবার চেষ্টা করার মতনও করা হয়েছিল, যার ফলে এটি জানাতে দেরি করা হয়েছে। এবং একটা মানুষকে বোঝানোর মতো করে এক ধরনের একটা মামলা দায়ের করে রেখে দেওয়া হয়েছে, আর কোনো তদন্ত করা হয়নি। অর্থাৎ না ছিল সরকারের সদিচ্ছা, না ছিল ব্যাংকের সদিচ্ছা, যার ফলে সরকারের দিক থেকে কোনো তৎপরতা হয়নি, ব্যাংকের দিক থেকে তো বাংলাদেশ ব্যাংকের দিক থেকেও হয়নি, এবং তদন্তও পড়েছিল। এইটাই আমার কাছে মনে হয় যে যেহেতু তখনকার সময় যেটি ছিল, তদন্ত অনিচ্ছা, সরকার দিক থেকে অনিচ্ছা বলছেন আপনি, কেন আসলে এমনটা মনে হচ্ছে আপনার কাছে? কারণ আপনি যেহেতু দীর্ঘদিন দুদকে কর্মরত ছিলেন আপনি। হ্যাঁ হ্যাঁ, এটা যেহেতু সিআইডি ধরে ফেলে, মানে সিআইডিতে ওটি গেছে, সেই কারণে হয়তো বা আর দুদক এই বাংলাদেশ ব্যাংকের, কারণ মানি লন্ডারিং দুদকও করতে পারে, কিন্তু মানি লন্ডারিংয়ে আবার একটা ঘটনা ঘটিয়েছে 2015 সালের সংশোধনীতে, সেখানে দুদকের হাত থেকে মানি লন্ডারিং অনেকখানি সরিয়ে দেওয়া হয়েছে, শুধুমাত্র ঘুষ দুর্নীতির মধ্যে রাখা হয়েছে। তো এই ঘটনাটা যেহেতু ঘুষ দুর্নীতি নয়, সেই কারণে দুদকের আওতাভুক্ত হবে না, এরকম একটা ধারণা। কিন্তু পরবর্তীতে সুপ্রিম কোর্টের রায়ে এবং আমাদেরও বিশ্লেষণে দেখা গেছে যে দুদকের এখতিয়ার অনেক বড়, এবং এই ধরনের যে কোনো মানি লন্ডারিং হোক না কেন, যে কোনো প্রকারের দুদক যেতে পারে। তো যায় নাই, তারপর অন্যতম কারণ যেহেতু একটি সংস্থা এবং যার এখতিয়ার আছে সিআইডির মানি লন্ডারিং তদন্ত করার, তারা যেহেতু কাজ করছে, একই জিনিস দুজনে ধরবার দরকার নেই, সেই জন্য আর দুদক ধরে নাই। কিন্তু আপনার যেটি বলছিলেন যে তদন্ত তো এগোয়নি, না এগোনোর কারণটা কি হতে পারে? তখন তো একটা দুর্নীতি প্রবণ একটা অবস্থা চলছিল, যারা সরকারের ভেতরে ছিলেন, সরকারের লোকজন ছিলেন, আপনার ব্যাংক গভর্নর যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছিল, কিংবা বাংলাদেশ ব্যাংকে আরও যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছিল, তাদের সম্পর্কে নানান রকম কথা ছিল। তো তারা নিজেরাই যেহেতু দুর্নীতিতে সংশ্লিষ্ট, নিমজ্জিত, সুতরাং তারা এইগুলো চাননি। যারা এই দুর্নীতির মধ্যে সংশ্লিষ্ট আছেন তারা এক ধরনের সরকারের ছত্রছায়াও পেয়েছেন, যার ফলে এই তদন্ত এগোয়নি, এইটাই ফেলে রাখা। মাদুল ইসলাম, আরেকটি বিষয় আপনার কাছে জানতে চাই যে পৃথিবীতে এত দেশ থাকতে যে বাংলাদেশ ব্যাংকের কেন্দ্রীয় ব্যাংক থেকেই এটা করা হলো বা করা গেল বলা যায়, তো আসলে কেন এবং কিভাবে সহজেই হ্যাকাররা এটি করতে পারলো বলে আপনার মনে হয়? একটা তো হতে পারে যে আমাদের তথ্য প্রযুক্তির যেভাবে সিকিউর করা হয়েছে সেই জায়গায় দুর্বলতার খবর তারা পেয়েছে, খুব ইজিলি হ্যাক করা যায়, সেটি একটি। আর একটি হচ্ছে যে এখানকার কিছু লোককে হাত করা গেছে। এই দুই কারণেই এই আপনার বাংলাদেশ ব্যাংকের অর্থের উপরে
মানে এই আক্রমণটা চালানো হয়েছে, এই মানি লন্ডারিংটা করা হয়েছে, দুটো কারণ হতে পারে। জি, এবং আপনি আরেকটা যেটা বলছিলেন যে ছত্রছায়াও থাকে অনেকে, তাদেরও একটা প্রভাব থাকতে পারে। হ্যাঁ, জি, আমি আবারও আসবো আপনাদের দুজনের কাছে, তবে একটি বিরতি না আগে আরেকটা প্রশ্নটা করে যাই। তাহলে হচ্ছে ব্যারিস্টার মিলন, আপনার কাছে যেটি বলছিলাম যে এই যে জড়িত 64 জন ব্যক্তি, প্রতিষ্ঠান সহ বাংলাদেশেরই 10 জন, এবং এদের নাম চলে আসছে, যে আইনি প্রক্রিয়াটা হয়তো বাংলাদেশিদের বেলায় হয়তো কিছুটা সহজ হলে হতে পারে, সেটা আসলে আপনি ভালো বলতে পারবেন, এটিও একটি প্রশ্ন। সাথে এই যে বিদেশি ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামগুলো যে আসছে, তাদের ক্ষেত্রে আসলে আইনের প্রয়োগটা কিভাবে করা হবে? দেখুন, এখানে আসলে আইনের অনেকগুলো ধাপ আছে। এখানে দেখেন, এত বছর পরে, এই প্রায় 10 বছর পরে এই আমরা একটা তদন্ত রিপোর্ট পেতে চলেছি, এখনো কিন্তু তদন্ত রিপোর্টটা সাবমিট হয়নি আর কি। তো এটার পরে কিন্তু অনেকগুলো স্টেজ আছে। এখানে তদন্ত প্রতিবেদন দিলেই তারা যে যাদের নাম আসছে তারা যে ফাইনালি অভিযুক্ত বা তারাই আসলে দোষী তাও না। এটা এখন আবার সাক্ষী প্রমাণ হবে, জেরা হবে, অনেক ব্যাপার স্যাপার আছে আর কি। তারপরে এটা তাদের এগেনস্টে রায় হবে আর কি। রায় হওয়ার পরে সেই প্রক্রিয়াটা শুরু হবে যে তাদেরকে, যাদের এগেনস্টে যারা বাংলাদেশে আছে তাদের তো তাদেরকে পাওয়া, তাদেরকে ধরা বা তাদেরকে কনভিক্ট করা, জেলে নেওয়া, যদি তাদেরকে খুঁজে পাওয়া যায়, এটা তেমন অসুবিধাজনক হবে না। একটু প্রবলেম অ্যারাইজ করে যাবে যখন এগুলো বিদেশি নাগরিকের ক্ষেত্রে হবে আর কি। তখন এটা এক্সিকিউশনে বিভিন্ন ধরনের প্রবলেম হতে পারে বা হয়ে থাকে সাধারণত। এবং এই সময় দেখা যাবে যে হয়তো তখন আপনার ওই দেশের গভর্নমেন্টের সাথে বিভিন্ন ধরনের কথাবার্তা বলে তাদেরকে আনার ব্যবস্থা বা তাদেরকে শাস্তির ব্যবস্থা, এইগুলা তখনকার বিষয় হবে। বাট এটা লং টার্ম বিষয় আর কি। তবে যারা এখানে বাংলাদেশি যারা আছে এবং যারা এটার সাথে জড়িত, তাদেরকে ইজিলি ভাবে ধরাটা আমার মনে হয় বেশি কষ্টদায়ক হবে না। এবং তাছাড়া তাদেরকে না পাওয়া গেলেও তাদের বিভিন্ন যে এই যে মানি লন্ডারিং আইনটা একটু ভাস্ট, এখানে কিন্তু তাদের যে সম্পত্তি আছে, সম্পদ আছে, ব্যাংক ব্যালেন্স আছে, যা কিছু আছে, এগুলা কিন্তু এই আইনের বলে কিন্তু ফ্রিজ করা যায়, জব্দ করা যায়, ক্রোক করা যায়। এগুলো তখন অ্যাপ্লিকেবল হবে টার্ন বাই টার্ন আর কি। মহিদুল ইসলাম, এবার আপনার কাছে জানতে চাই যে আমরা যতদূর জানি যে খসড়া চার্জশিটে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর আতিউর রহমান সহ বাংলাদেশের 10 জন নাগরিকের সংশ্লিষ্টতা ও অবহেলার প্রমাণ পাওয়ার কথা উল্লেখ করা হচ্ছে। আমার প্রশ্নটা হচ্ছে যে সাবেক গভর্নর আতিউর সহ বাকি 10 জন তো ধরাছোঁয়ার বাইরে মনে হয় ছিলেন না, তো এই তাদের বের করতে 10 বছর তদন্ত, আসলে এটি কি অনেকটা অবহেলার দৃষ্টিতে দেখা হয়েছে কিনা? ধরাছোঁয়ার বাইরে ছিলেন না এই অর্থে তো আপনি বলছেন যে যারা তদন্তকারী সংস্থা ছিলেন তারা ইচ্ছে করলেই ধরতে পারতেন, মানে যেহেতু পালিয়ে যাননি তখনও এই দেশেই ছিলেন, তাদের কর্মকাণ্ড এই দেশে ছিল, ইচ্ছে করলেই ধরা যেত। কিন্তু সমস্যাটা হচ্ছে ইচ্ছেটা করাটাই সমস্যা। কারণ তারা তখনকার সরকারের সাথে এরকমভাবেই সংশ্লিষ্ট ছিলেন যে তদন্তকারী সংস্থার ইচ্ছা করাও সম্ভব ছিল না। সেই কারণে তাদেরকে এইটি আপনার ধরা যায়নি। এমনকি সেটা তো দেখছেন যে তাদের নামে মামলাটাতে তাদের নামও আসে নাই এবং তদন্তের কোনো অগ্রগতিও হয় নাই। অগ্রগতি যে হলো না এই ব্যাপারে কেউ গিয়ে সুপ্রিম কোর্টে কোনোদিন বলেও নি। আমরা তো নানান সময়ে দেখি যে জনস্বার্থ রিট হয়, এই জনস্বার্থের রিটও কোনোদিন হয় নাই। কেউ কখনো জিজ্ঞেসও করে নাই যে এই মানি লন্ডারিং এর যে ঘটনা ঘটলো, এতগুলো অর্থ, এত বড় ঘটনা, সেই ব্যাপারে তদন্তের অগ্রগতি নেই কেন, এই ব্যাপারে রুল ইস্যু করা হোক, কেউ বলে নাই। তো এইটা পড়েছিল। এখন ওই সরকার এই যদি ধরেন 24-এর অভ্যুত্থান না হতো তাহলে হয়তো এই অবস্থার পরিবর্তন হতো না, তারা ধরাছোঁয়ার বাইরেই থেকে যেতেন। এখন আমি বলছি না যে সত্যিকার অর্থে তারা, দুটো জিনিস আপনার কথা থেকে মানে আমি পয়েন্ট করছিলাম যে আপনি বলছিলেন দায়িত্বে, মানে চার্জশিটের মধ্যে এরকম নাকি থাকতে পারে যে দায়িত্বে অবহেলা আর একটা হচ্ছে সংশ্লিষ্টতা। দায়িত্বে অবহেলাটা এক ধরনের আলাদা জিনিস, সেটা ডিপার্টমেন্টাল অ্যাকশন ট্যাকশন ইত্যাদি ধরনের থাকবে। কিন্তু সরাসরি অপরাধের সাথে যদি সংশ্লিষ্ট হয়, অপরাধী হিসেবে যদি সম্পৃক্ত থাকে, তাহলে তো মামলার আওতায় আসবে, সাজার আওতায় আসবে। আর যেটি ওইখানে আমি একটু অ্যাড করে নিতে চাই যে ধরেন বিচার করতে গেলে যদি ধরেন
কোর্টের আওতার বাইরে কেউ থাকেন, তাহলে অবশ্যই তার উপরে ওয়ারেন্ট জারি করতে হবে। এবং ওয়ারেন্ট জারি করে যদি তাকে অ্যাপিয়ার করানো না যায়, হাজির করানো না যায়, তাহলে আবার আরেক ধরনের প্রক্রিয়ায় যেতে হবে। এবং এখানে যেহেতু মানি লন্ডারিং, সুতরাং মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্ট রিকোয়েস্ট সেটাও পাঠাতে হবে তাদেরকে আনবার চেষ্টা করবার জন্য। যদিও আমাদের আইনে একটি প্রভিশন আছে যে আমরা যে কোনো আসামির অনুপস্থিতি তাকে যদি পলাতক ডিক্লেয়ার করে দেই, বিজ্ঞপ্তি জারি করে পত্রিকায় এবং ইলেকট্রনিক মাধ্যমে ইত্যাদিতে যদি বিজ্ঞপ্তি জারি করে, আদালত আর কি সন্তুষ্ট হয়ে যদি বিজ্ঞপ্তি জারি করে এবং যে তাকে পলাতক ঘোষণা করে আপনার বিচার এগিয়ে নেওয়া যাবে, নিয়ে যাবে। আপনার বক্তব্য একদমই পরিষ্কার মহিদুল ইসলাম। আমি এই প্রসঙ্গে আপনারও একটু বক্তব্য শুনতে চাই, তবে বিরতির পরে এসে শুনবো যে ইচ্ছাটাই যে বড় সমস্যা, এই ব্যাপারে শুনবো আপনার কাছেও। দর্শক, দেশ সন্ধ্যা থেকে নিচ্ছে একটি বিরতি, এর সাথেই থাকবেন। আবারও স্বাগত জানাচ্ছি দেশ সন্ধ্যায়। আজকে আমরা দেশ সন্ধ্যায় আলোচনা করছি রিজার্ভ চুরি ও রাঘব বোয়ালদের নাম, এবং এ পর্যায়ে ব্যারিস্টার মাহফুজুর রহমান মিলন। আপনার কাছে বিরতিতে যাবার আগে জানিয়ে গিয়েছিলাম যে যেটি মহিদুল ইসলাম বলছিলেন যে এই যে গভর্নর আতিউর সহ বাকি 10 জন তো ধরাছোঁয়ার বাইরে ছিলেন না মনে হয়, এবং তাদের যে এই যে বের করতে এত সময় লাগলো, 10 বছরের তদন্ত, এটি একটি অবহেলা জড়িত কারণ উল্লেখ করবেন কিনা আপনি? এবং সেই সাথে যে বললেন মহিদুল ইসলাম যে ইচ্ছা করাটাই একটা বড় সমস্যা, এটিও একটু যুক্ত। দেখেন, ঘটনাটা ঘটেছে 2016 সালে। এখন 2016 সালে বাংলাদেশের কি অবস্থা ছিল, একটা ফ্যাসিস্ট রেজিম চলছিল। ওই সময়ে কি একটা অবস্থা ছিল সেটা আমরা সবাই জানি আর কি। বাংলাদেশ ব্যাংকের এরকম একটা ঘটনা, বাংলাদেশ ব্যাংকের গভর্নর এগেনস্টে কথা বলা এবং বাংলাদেশের গভর্নমেন্টের এগেনস্টে কথা বলা, ওই সময় তো একটা দুরূহ একটা অবস্থা ছিল। স্যার কিছুক্ষণ আগে বললেন যে পিআইএল করা যেত, জনস্বার্থে মামলা করা যেত। এনে জনস্বার্থে গভর্নমেন্টের এগেনস্টে এরকম জনস্বার্থে মামলা করতে গেলে তো ওই সময় গুম হয়ে যেতে হতো। এখন দেখেন, এই ঘটনাটা ঘটেছিল 2016 সালের 4 ফেব্রুয়ারি, এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর আনুষ্ঠানিকভাবে এটা 33তম দিনে এসে এটা ডিসক্লোজ করেছে যে এরকম একটা ঘটনা ঘটেছে। তার মানে দেখেন, এই 33 দিনে, এবং তদন্ত রিপোর্টে আছে তারা কি পরিমাণ অদক্ষতা অবহেলা করেছে এই বিষয়টা নিয়ে, এবং তারা বিভিন্ন ধরনের আলামত মুছে ফেলার চেষ্টা করেছিল, গোপন করার চেষ্টা করেছিল। আতিউর রহমান সাহেব তার গাফিলতিগুলো কিভাবে ঢাকা যায়, এগুলো সবকিছু চেষ্টা করেছিল। কিন্তু সো মানে এই তদন্ত রিপোর্ট এটা যে আলোর মুখ দেখছে, মানে ওনারা তো আসলে অনেক আলামত নষ্ট করে ফেলেছে ইন দ্য মিন টাইম। তারপরেও আমি বলবো যে ইন্টারিম গভর্নমেন্টের এটা একটা ভালো স্টেপ ছিল। এখানে একটা তদন্ত কমিটি গঠন করে একটা স্টেপ নিয়েছিল, এবং ফাইনালি মুক্তভাবে কাজ করতে পারছে দেখে কিন্তু এখন এই তদন্ত রিপোর্টটা আপনার যেটা চার্জশিট আর কি জমা দিতে পারছে আর কি। তো এখানে আসলে দেখেন, মানে আমি যেটা বলবো যে এত বছর কেন লাগলো, এটা আসলে এটা সবাই এখন বুঝে যে এত বছর কেন লাগলো আর কি। যে 2016 সালের ঘটনা, যেখানে আমরা অর্থনৈতিক মন্দাতেও হিমশিম খাচ্ছি। এবং নট অনলি দ্যাট, আমি শুরুতেই বলেছি, দেখেন এরকম একটা ঘটনা এটা কিন্তু বাংলাদেশের জন্য প্রথম না, এটা পুরো বিশ্বে কিন্তু এটা তোলপাড় লেগে গেছিল। এবং তোলপাড় লাগার পরে বিভিন্ন দেশ এটার পরিপ্রেক্ষিতে কিন্তু অনেক ধরনের সেফটি মেজার নিয়েছিল। তারা তাদের কেন্দ্রীয় ব্যাংকগুলোতে অনেক ধরনের সেফটি মেজার নিয়েছিল বিভিন্ন দেশ। অথচ বাংলাদেশ কি করলো, যাদের টাকা চলে গেল তারা দোষী না, কিভাবে দোষী না, তারা যে জড়িত না, এগুলা নিয়ে আগে তারা কাজ শুরু করে দিল আর কি। এবং বিভিন্ন জনের নাম আসছে, এবং যারা এখানে আপনার এই সাইবার কেলেঙ্কারির সাথে জড়িত, ডিজিটাল কেলেঙ্কারির সাথে জড়িত বিদেশি যারা আছে আর কি, তারা আমরা কিন্তু পত্রপত্রিকায় আসছে, তারা বাংলাদেশ ব্যাংকেও চাকরির জন্য দরখাস্ত করেছিল, এরকম কিন্তু তথ্য কিন্তু আছে আর কি। সো আসলে এটা ধামাচাপা দেওয়ার একটা প্রয়াস ছিল, এবং বিপুল পরিমাণের অর্থ, এবং ওই সময় গভর্নমেন্ট এটা দায় নিতে চায়নি। এবং আমরা দেখেছি যে আসলে মিডিয়াতেও যে ফলাওভাবে এটা প্রচার করা হওয়ার কথা ছিল সেভাবেও হয়নি। হয়তো মিডিয়ার উপরেও বিভিন্ন ধরনের ওই সময় চাপ ছিল, এবং চাপ থাকাটাই স্বাভাবিক ছিল ওই সময়। আপনার বক্তব্য পরিষ্কার একদম ব্যারিস্টার মিলন। এই পর্যায়ে মহিদুল ইসলাম, আপনার কাছে জানতে চাই যে একটু আপনার অভিজ্ঞতা থেকে বলবেন যে আসলে কি যে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ কি এতটাই অরক্ষিত ছিল, আপনার কি মনে হয়? না, আমি তো একটু আগে বললাম যে অন্যদের যতখানি আপনার সিকিউরিটি থাকে, বিশেষত এই যে সাইবার হ্যাকিংয়ের মাধ্যমে এইটা, তো এই সিস্টেমটাকে
আমাদের সিকিউরিটি নিশ্চয়ই ওই জায়গায় কোনো রকমের দুর্বলতা তারা খুঁজে পেয়েছে যে এটাকে ইজিলি হ্যাক করা যায়। হ্যাঁ, যে দুর্বলতাটা আমাদের নিজেদেরই খুঁজে ওইটাকে সমাধান করা উচিত ছিল বাংলাদেশ ব্যাংকের, যে এটাকে আরো প্রোটেক্টেড করা, আরো কিংবা বেশি এমনও কি হতে শক্তিশালী পারে যে করা। ভেতরে কেউই এখানে জড়িত? সেটা তো দেখাই যাচ্ছে যে হতে পারে। এখনকার যে তদন্ত উঠে আসছে তাতে তো দেখা যাচ্ছে যে অবশ্যই। বাংলাদেশ ব্যাংকের ভেতরের কিছু মানুষ জড়িত ছিলেন। দুটো কারণেই এইখানে এই আমাদের রিজার্ভের উপরে এই ইয়েটা হয়েছে, আপনার হামলাটা হয়েছে। এই দুর্বলতা অন্য কোনো দেশের খুঁজে তারা পায়নি। হ্যাঁ, আমাদেরটাতেই পেয়েছে বলেই এই আপনার হ্যাকটা হয়েছে। এবং এটাও তারা জানে, হয়তো বুঝেছে, মানে অন্তত ফল তো পাচ্ছে যে 8-10 বছরে কিছু হবে টবে না। মানে যদি এর করে ফেলি যতটুকু পাওয়া যায় তার পরবর্তীতে কিন্তু আর আমাদের বিরুদ্ধে কিছু হবে না। এই যে আপনার 10 বছর বলছেন, 10 বছরের ভেতরে 8 বছর তো কোনো কাজই হয়নি। হ্যাঁ, এইটা তো প্র্যাকটিক্যালি বলবো যে 2 বছরের কাজের ভিতরে এটা উঠে আসছে, তাই না? 2 বছর 2.5 বছরের কাজের ভিতরে। তো এইটা তো যদি আন্তরিকতা থাকতো, যদি সরকার এবং বাংলাদেশ ব্যাংক থেকে সেইভাবে সহযোগিতা দেয়া হতো, তাহলে এই তদন্ত অনেক আগেই হয়ে যেত। এবং যেটা অ্যাডভোকেট সাহেব উল্লেখ করলেন যে বিলম্ব হওয়ার ফলে আমাদের মামলারই ক্ষতি হয়ে গেছে, অনেক এভিডেন্স নষ্ট হয়েছে, এগুলো স্বাভাবিক। অনেক আসামি বাইরে চলে গেছে। হ্যাঁ, সেইগুলোকে আসামি যারা বাইরে চলে গেছে বা বাইরের আসামি, বিদেশের আসামি আছে, তাদেরকে আমাদের জুরিসডিকশনে আনা, এইগুলো তো টাফ হয়ে যাবে। তো সেইগুলো করতে হবে। তখন আন্তরিকতা ছিল না, এখন আন্তরিকতা তদন্তের ক্ষেত্রে আর একটু ভালো করে দেখবারও দরকার আছে। যে এই তদন্ত যেটা এখন বলা হচ্ছে, এখন যেহেতু পরিস্থিতি উল্টে গেছে, সরকার বদলে গেছে, তাহলে কি আবার যেন তেন প্রকারে কি আমরা এই তদন্ত রিপোর্ট দিচ্ছি কিনা? আমি একটা প্রশ্ন আপনাকে করতে চাই যে আগে যেমন আসলে আমরা দিতে রিজার্ভের টাকা পারিনি, সুরক্ষায় সরকারের যে পদক্ষেপ বা প্রক্রিয়া, সেটি আসলে তাহলে কোথায়? কোনটা? যে এই যে রিজার্ভের টাকা সুরক্ষায় সরকারের কমিটমেন্ট যদি আমরা বলি, সেটি আসলে কোথায় আপনি দেখতে পাচ্ছেন এখনকার সময়? নিশ্চয়ই এই ঘটনার পরে, এই দুর্ঘটনার পরে এই রিজার্ভকে যাতে করে এরকমভাবে আর হ্যাক না করা যায় বা আরও রকমভাবে সুরক্ষিত করবার ব্যবস্থা নিশ্চয়ই করা হয়েছে। এবং যদি আরও কোনো দুর্বলতা থেকে থাকে তাহলে সেটাও নিশ্চয়ই তারা আপনার দূর করে থাকবেন আর কি। হ্যাঁ, কিন্তু যেটা আমি বলতে চাইছিলাম যে এটা যদি 24-এর এই অভ্যুত্থান না হতো, তাহলে এই তদন্তে যেমনভাবে পড়েছিল তেমনভাবেই পড়ে থাকতো। তখনকার সরকারের এক ধরনের ইচ্ছা ছিল যে ধরবো না, এখনকার সরকারের ইচ্ছা আছে যে ধরবে। সেই সাথে হচ্ছে কাকে ধরবে, যাদেরকে অতীতে ধরা যায়নি তাদেরকে ধরবে। সেই ধরাটা কি আপনার রাজনৈতিক দৃষ্টিভঙ্গির থেকে, রাজনৈতিক কারণে ধরা হচ্ছে নাকি সত্যিকার অর্থে ধরা হচ্ছে? অর্থাৎ মামলার ভেতরে, তদন্তের ভেতরে বস্তুনিষ্ঠতা থাকতে হবে, সাক্ষ্য প্রমাণ থাকতে হবে। আমি সেটাই বলছি, যাতে করে আদালতে গিয়ে আবার এটি উল্টে না যায়। এবং এটা মনে রাখতে হবে যে এটার সাথে বিদেশি রাষ্ট্রগুলো কিন্তু সংশ্লিষ্ট আছে। আমাদের এই রায় যদি কার্যকর করতে হয়, আসামিকে সাজা খাটাতে হলে আনতে হবে, আনতে গেলেই আমাকে ওই রাষ্ট্রকে সন্তুষ্ট করতে হবে যে আমাদের এই জাজমেন্টটা ঠিক আছে, কনভিন্স করবার জন্য। আবার তাদের যে সমস্ত প্রপার্টি আছে, মানি লন্ডারিং যেহেতু, বাজেয়াপ্ত হবে। তাহলে বাজেয়াপ্ত হলে সেই সম্পদ তো ধরেন যাদেরগুলো বিদেশে আছে, সেই বিদেশের সম্পদ আমাদের দেশে আনতে গেলেও ওই দেশকে তো স্যাটিসফাই করতে হবে আমাদের রায় দিয়ে যে সঠিক আছে সাজা। তো কাজেই তদন্তের উপরেই নির্ভর করছে যে সাজা ঠিক মতো হবে কিনা এবং তদন্তটা যেন ঠিক মতো থাকে। এখন যেহেতু স্ক্রুটিনির পর্যায়ে আছে, আমি যেহেতু জানলাম এখন, তাহলে সেখানে এই দুর্বলতাগুলো দূর করে নেওয়া সুযোগ আছে। দুর্বলতা যদি থেকে থাকে তাহলে দুর্বলতা দূর করে তদন্তকে আরো জোরদার সাক্ষ্য প্রমাণ দিয়ে
আদালতে তোলা উচিত। জি, একদম পরিষ্কার আপনার বক্তব্য মহিদুল ইসলাম। এ পর্যায়ে ব্যারিস্টার মাহফুজুর রহমান মিলন, আপনার কাছে জানতে চাই যে যদি আমি ভুল না করে থাকি তাহলে ফিলিপাইনে যাওয়া 81 মিলিয়নের মধ্যে এ পর্যন্ত সম্ভবত $18 মিলিয়ন উদ্ধার করা গেছে, বাকি $63 মিলিয়ন এখনো নিখোঁজ রয়েছে। তো এতদিনে তদন্ত আমরা প্রতিবেদন পেলাম, টাকা কি খুঁজে পাবো কিনা? না দেখেন, এটা একটা ফাইন্যান্সিয়াল ক্রাইম। এগুলা এই ফাইন্যান্সিয়াল ক্রাইমে আসলে টাকাগুলো উদ্ধার করাটা খুব ডিফিকাল্ট একটা প্রসেস। এটা দেখেন, একটা যদি নর্মাল একটা ফৌজদারি মামলা হয় তাহলে একটা আসামিকে ধরা, তাকে শাস্তি দেওয়া, তাকে কারাগারে নেওয়া, এটা ততটা কঠিন না। কিন্তু যখন এখানে ফাইন্যান্সিয়াল স্ক্যাম জড়িত থাকে, তার মধ্যে এটা আবার একটা মানে একটা বড় ধরনের ডিজিটাল স্ক্যাম আর কি। সো এটার মধ্যে অনেক বিষয় আছে আর কি, টেকনিক্যাল বিষয় আছে। এই টেকনিক্যাল বিষয়গুলা বের করে তাদেরকে, দোষীদেরকে বের করে টাকা উদ্ধার করা, এটা আসলে অবশ্যই একটু কষ্টদায়ক। কিন্তু আমাদের সেই গুড ইন্টেনশন থাকতে হবে। দেখেন, এখানে কিন্তু এই তদন্ত কমিটি যেটা গঠন হয়েছিল ইন্টারিম গভর্নমেন্টের আমলে, তার আগেও কিন্তু একটা তদন্ত প্রতিবেদন জমা দিয়েছিলেন ফরাসউদ্দিন সাহেব, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর, এবং উনি কিন্তু বিভিন্ন ধরনের সুপারিশ দিয়েছিলেন, কিন্তু ওগুলোও কিন্তু প্রতিপালন করা হয়নি। তো দেখেন, আমাদের আশা থাকবে অবশ্যই। এটা কিন্তু আমি বলবো, এটা তো আসলে ব্যক্তিকেন্দ্রিক কোনো অপরাধ না, এটা একটা রাষ্ট্রীয় অপরাধ আর কি। এবং রাষ্ট্রীয় যারা উঁচু পর্যায়ের যারা মানুষ, যারা চাকরি করে, তারা এটার সাথে জড়িত আর কি। মানে এটা এই ধরনের বিচার প্রক্রিয়াটা স্বচ্ছভাবে হওয়া উচিত। এবং যেহেতু এখানে দেখেন, যারা এখানে রাষ্ট্রীয়ভাবে বিভিন্নভাবে কর্মরত ছিল, বাংলাদেশ ব্যাংকের 10 জন এখানে জড়িত বলা হচ্ছে আর কি, চার্জশিটে আসছে আর কি। তো মানে বিচার প্রক্রিয়াটা যেন স্বচ্ছ হয়, শুধু স্বচ্ছ না, বিচার প্রক্রিয়াটা যেন খুব দ্রুত সময়ের মধ্যে হয়, এটা যেন আবার থেমে না যায়। তাহলে আসলে আমরা আবার আশাহত হব। স্যার যেটা বললো যে আসলে এই 24-এ গণ অভ্যুত্থান না হলে এটা সম্ভব ছিল না, আমি স্যারের সাথে 100% একমত যে এটা 24-এ গণ অভ্যুত্থান না হলে এটা হয়তো বা আলোর মুখ দেখতো না আর কি। তো আমি বর্তমান গভর্নমেন্টকে ধন্যবাদ জানাতে চাই যে এই গভর্নমেন্টের আমলে এই চার্জশিটটা জমা পড়তে যাচ্ছে, এবং কোনো ধরনের তারা প্রতিবন্ধকতা ক্রিয়েট করেনি, বা তারাও চাচ্ছে এটা হোক। তো আমরা সাধারণ জনগণ হিসেবে আর কি, আমরাও চাই যে এটার তাড়াতাড়ি করে আর কি যেন এটার একটা বিচার প্রক্রিয়া শুরু হয়ে বিচার প্রক্রিয়াটা যেন শেষ হয়। এবং এটা সম্ভব, এটা যদি সদিচ্ছা থাকে এটা অবশ্যই সম্ভব। টাকা যেই নিয়ে থাকুক না কেন এটা সম্ভব, কিন্তু সদিচ্ছা থাকতে হবে, ওভাবে আমাদেরকে অ্যাক্টিভ রোল প্লে করতে হবে। অর্থাৎ ঘুরে ফিরে রাষ্ট্রের কমিটমেন্টের জায়গাটা কিন্তু চলে আসছে, obviously 100% কমিটেড হতে হবে অবশ্যই। জি, এই পর্যায়ে মহিদুল ইসলাম, আপনার কাছে জানতে চাই যে আমরা এই যে দেশি বিদেশি অসংখ্য নাগরিক ও প্রভাবশালী গোষ্ঠীর নাম চলে আসে, এবং এক পর্যায়ে দেখা যায় যে এলেও এইসব রাঘব বোয়ালদের কিন্তু আড়াল করার একটা চেষ্টা থাকে, বা তাদের তথ্য গোপন করার একটা চেষ্টা থাকে। সেই দিক থেকে আসলে আপনি সরকারকে কি পরামর্শ দেবেন যে সরকার কিভাবে কেয়ারফুল থাকতে পারে, বা রাষ্ট্র কিভাবে কেয়ারফুল থাকতে পারে? জি, যেহেতু মানি লন্ডারিং এবং মামলাটা এবং যেহেতু বাইরের রাষ্ট্রের মানুষজনেরা এখানে সংশ্লিষ্ট, সুতরাং বাইরের দেশগুলোর সাথে আমাদের মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স রিকোয়েস্ট এগুলো পাঠানোর ব্যাপার তো আছেই, যেটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব, এবং তদন্তকারী সংস্থা আদালতের আদেশ এগুলো যেগুলো নেবেন সেইগুলো আছে। আর যেটি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে বাইরের দেশগুলোর সাথে পার্সু করার ব্যাপার। একটা আমি ধরেন যে ফর্মাল একটা আদেশ নিলাম, তারপরে একটা মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স রিকোয়েস্ট পাঠিয়ে দিলাম। মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স রিকোয়েস্ট পাঠানোর ক্ষেত্রেও আমাদের এক্সপিরিয়েন্স আছে যে বাইরের দেশে সেই দেশের ভাষাতে অনুবাদ করে পাঠাতে হয়, এবং তার সাথে কনভিনসিং কিছু আপনার তথ্য প্রমাণ ইত্যাদিও দিতে হয়, না হলে তারা কনভিন্স তো হবে না। তো এটাও এক ধরনের দক্ষতাপূর্ণ কাজ। তো এরকম দক্ষ ব্যক্তিদের দ্বারা সেগুলো করানো, এইগুলো সরকারের দায়িত্ব। এবং পাঠিয়ে দিয়ে আমি বসে থাকলাম আর কিছু এটাকে করলাম না, পার্সু করলাম না, তাহলে কিন্তু হয় না। আমরা ইতিপূর্বে দুদক থেকে এই ধরনের আপনার মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স অনেকগুলোই করা হয়েছে, সবগুলোই ব্যর্থ, কোনোগুলোই মানে আপনার প্রতিবেদন আসেইনি। কারণ কি, যে পাঠানো পর্যন্তই হয়েছে। এমনকি অনেক সময় দুদক অফিস থেকে সংশ্লিষ্ট অফিসে পাঠানো হয়েছে, তখন অ্যাটর্নি জেনারেলের অফিস দায়িত্বপ্রাপ্ত ছিল, তো ওই অ্যাটর্নি জেনারেলের অফিসেই পড়ে থেকে গেছে, ওইটা আর এগোয়নি। এবং তখন দুদকে একজন আপনার এই ব্যাপারে একজনকে
কনসালটেন্ট নিয়োগ দেওয়া হয়েছিল, এক্স আর্মি পার্সোনেল। তো তিনিও কোনো কিছু করেননি। ওই এইগুলো নিয়ে বাইরের দেশের সাথে যোগাযোগ করা বা ওই মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স রিকোয়েস্টকে আপনার সেই দেশে অ্যাটর্নি জেনারেল অফিস থেকে সেই দেশে পাঠানো, এগুলোর কোনো তৎপরতাই করা হয়নি। তো এখন ওই অভিজ্ঞতাগুলো যেন এখন আবার না হয়, এখন যাতে করে এই যেগুলো করবার দরকার সরকারের পক্ষে সেগুলো যেন করা হয়। বাইরের দেশের থেকে আপনার বিচারের ক্ষেত্রে তো ধরেন কুইক যাতে করে হয়, মানে যথাসময়ে বিচার করা, সুষ্ঠু বিচার করা, এবং সেটার ক্ষেত্রে আদালতকে চলে আসছে যে আমরা কি আসলে শতভাগ আশা করতে পারি কিনা। আসবো এই প্রসঙ্গে আপনাদের দুজনের কাছে, তবে একটি বিরতির পরে ফিরতে চাই। দর্শক, দেশ সন্ধ্যা থেকে নিচ্ছে আরেকটি বিরতি, সাথেই থাকবেন। আবারও স্বাগত জানাচ্ছি দেশ সন্ধ্যায়। আজকে আমরা দেশ সন্ধ্যায় কথা বলছি রিজার্ভ চুরি ও রাঘব বোয়ালদের নামে এই প্রসঙ্গে, এবং এই পর্যায়ে ব্যারিস্টার মাহফুজুর রহমান মিলন, আপনার কাছে জানতে চাই যে এই যে শ্রীলঙ্কাতে $20 মিলিয়ন এবং ফিলিপাইনে সম্ভবত $81 মিলিয়ন এইসব টাকা যে চলে গেছে, তাদের বড় অংশই সম্ভবত জুয়ার ক্যাসিনোতে প্রবেশ করিয়ে মানি লন্ডারিং করা হয়। আসলে এই যে আমাদের রিজার্ভের টাকা আসলে কোথা থেকে কোথায় যায়, এই দিক থেকে বিগত সরকার আসলে কিভাবে এত নির্বিকার ছিল? আপনার কি মনে হয় কারণগুলো কি কি? না দেখুন, এখানে তো আসলে যারা এখানে ফাইন্যান্সিয়াল ক্রাইমটা করে আর কি, বা সাইবার অপরাধের সাথে যুক্ত থাকে আর কি, তারা তো এই টাকাটা আপনার এই নিউ ইয়র্ক ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে তো একটা জায়গায় নিতে হবে আর কি, তাই না? এটা বিভিন্ন সোর্সে গেছে আর কি। এখানে আমরা যতদূর জেনেছি যে এখানে ফিলিপাইনের ক্যাসিনোর একটা চক্র আছে, সেখানে বেশ কিছু টাকা চলে গেছে। এবং এছাড়াও আপনার উত্তর কোরিয়া আপনার হচ্ছে লেজারাস একটা গ্রুপ আছে, তাদের কাজই হচ্ছে আপনার সাইবার অপরাধ সংগঠন করা আর কি। তো তাদের কাছেও বেশ কিছু টাকা গেছে, শ্রীলঙ্কাতে গেছে। কারণ এখানে শুরুতে আমি বললাম যে এখানে 64 জন ব্যক্তি এবং প্রতিষ্ঠান তারা এখানে জড়িত, এবং বিদেশি কিন্তু অনেকেই জড়িত। ফিলিপাইনের বললাম 36 জন, নর্থ কোরিয়ার 2 জন, চীনের 3 জন, শ্রীলঙ্কার 8 জন, জাপানের 1 জন, ভারতের 4 জন। তো এটা একটা সংঘবদ্ধ চক্র। তো এইগুলা ফাইন্যান্সিয়াল ক্রাইম যারা করে আর কি, এবং এই ধরনের ক্রাইম যারা করে আর কি, তারা খুব ইন্টেলেকচুয়াল হয়। এটা ইটস নট লাইক যে আমি একটু চুরি করলাম বা কাউকে খুন করলাম, এগুলো আসলে একটু ইন্টেলেকচুয়াল ক্রাইম আর কি। এখানে হচ্ছে যে আপনার এটা অনেক দিন ধরে প্ল্যান করে কিভাবে করবে, তারা অনেকবার চেষ্টা করে। কিন্তু হ্যাকাররা সম্ভবত ভুল করেছিল, এবং ওই ভুলে কিছু একটা বেশ কয়েকটা লেনদেন করেছিল, সম্ভবত ক্যান্সেল করে দেয় ফেডারেল রিজার্ভ ব্যাংক। এটা তাদের সিকিউরিটির কারণে পুরাটা নিয়ে যেতে পারেনি আর কি। বাট এটা যে তারা সাকসেস হয়েছে, মানে এটা তো আসলে আমাদের গাফলতি অবশ্যই। এবং বলবো যে সুইফট সিস্টেম যেটা ছিল আর কি, এখানে নিউ ইয়র্ক ফেডারেল রিজার্ভ যে ব্যাংক আর কি, তারাও যে দিয়ে দিল আর কি, এগুলা সবকিছু কিন্তু এগুলা আসলে তদন্তে আসতে হবে আর কি। যে এখানে আমি এক জায়গায় টাকাটা থাকলো আর কি, এটা চলে গেল, তো সবারই এখানে কালেকটিভ রেসপন্সিবিলিটি আছে আর কি, এটা কেউ ইগনোর করতে পারবে না। তবে টাকাগুলো বিভিন্ন মাধ্যমে গেছে। এই চক্র এমন না যে আজকে প্ল্যান করলাম কালকে আমি টাকাটা রিজার্ভ থেকে সরাই ফেলবো, জিনিসটা তো তাও না আর কি। তারা অনেকদিন ধরে চেষ্টা করেছে, এবং আমরা পত্রিকার মাধ্যমে জানতে পেরেছি তারা কিন্তু বাংলাদেশ ব্যাংকে চাকরির জন্য অ্যাপ্লাইও করেছিল আর কি। সো এটা এবং তারা বুঝতে পেরেছিল যে এখানে দুর্বলতা আছে। বাংলাদেশ ব্যাংকের যে সিস্টেম, তাদের যে তথ্য পাঠানোর যে সিস্টেম, নিউ ইয়র্ক ফেডারেল রিজার্ভ ব্যাংকের যে তথ্য পাঠানোর সিস্টেম, এখানে দুর্বলতা আছে দেখি তো তারা সাকসেস হয়েছে। সো এটা তারা বুঝতে পেরেছিল আর কি। সো ওভাবেই তারা কিন্তু টার্গেট করে। আর এখানে যারা এরকম, এগুলা তো ইন্টারন্যাশনাল ক্রিমিনাল আর কি, যারা এই কাজগুলা করে থাকে আর কি, সাইবার অপরাধের সাথে যুক্ত আর কি। আরেকটি বিষয় কৌতূহল থেকে জানতে চাচ্ছি যে এই যে একটি নির্দেশে বানান ভুল থাকার কারণে যে ফেডারেল রিজার্ভ ব্যাংকের যে সন্দেহ হয় এবং তারা যে 30টির মতো লেনদেন যে ব্লক করে দেয়, তা না হলে কি হতো? পুরো রিজার্ভ কি খালি হয়ে যেত? পুরোটাই চলে যেত অবশ্যই, কোনো কিছু তখন আর অবশিষ্ট থাকতো না আর কি। আচ্ছা, তো এটা আসলে ওই যে মানে যে অপরাধ করে সে তো কিছু ভুল করে ফেলে আর কি, ঠিক আছে, ওরকমই একটা ঘটনা ঘটেছে আর কি। তবে এটা দুঃখজনক, আমাদের যে দুর্বলতা ছিল সিস্টেমে, আমাদের যে পলিসিগুলো ছিল, আমাদের যে ওয়েতে টাকাগুলা আনা নেওয়া করা হতো অনলাইন সিস্টেমের মাধ্যমে, অবশ্যই আমাদের দুর্বলতা ছিল দেখে এটা ঘটেছে, এবং বাংলাদেশকে তারা টার্গেট করেছে।
সেটাই বলছিলাম যে এত দেশ থাকতে বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকই কেন টার্গেট হলো। এই পর্যায়ে মদিনুল ইসলাম, আপনার কাছে জানতে চাই যে এই যে বলছিলাম বিরতিতে যাবার আগে যে অভিযোগপত্র প্রস্তুত, দীর্ঘ 1 দশক তদন্ত শেষে সিআইডির ফিনান্সিয়াল ক্রাইম ইউনিট শতভাগ প্রমাণের ভিত্তিতে খসড়া চার্জশিট চূড়ান্ত করার দাবি করছে বা করা হচ্ছে বলা যেতে পারে। তো আমরা কি এখানে আসলে শতভাগ আশা করতে পারি কিনা যে আসলেই এবার কোনো কিছু একটা হতে যাচ্ছে? না, অন্তত তদন্ত কাজ সমাপ্ত হতে যাচ্ছে এটুকু আশা করতে পারছি। আচ্ছা, কিন্তু তারপরে তো এই তদন্তকে প্রশ্নবিদ্ধ করবে তো আসামিদের আইনজীবীরা, বিজ্ঞ আইনজীবীরা এখানে নানান রকম ফল্ট খুঁজবার ব্যবস্থা, তারা উপায় খুঁজবেন। এবং তদন্তকারীর উচিত হচ্ছে যে ওইটাই মাথায় রেখে তদন্ত করা, যাতে করে আসামি পক্ষের আইনজীবী কোনো রকম ফাঁক বের করতে না পারে। এখানে তদন্তে এটাও পরিষ্কার করা উচিত যে ধরেন ওইখানে নিউ ইয়র্কের এন্ডে কোনো রকম সংশ্লিষ্টতার কি বিষয়ে জবাব দেবেন যদি আসামি পক্ষ থেকে ওই প্রশ্ন উত্থাপন করা হয় যে বাংলাদেশ ব্যাংকের দুর্বলতার কথাও যেমন বলছেন, তাহলে ওই দিককার কোনো রকম কি দুর্বলতা, তাদের আইনের প্রয়োগটা কিভাবে হবে সেটা তারা এখানে স্যাটিসফাই করছেন কিনা তদন্তে কতখানি। এবং যেটা বলছিলাম যে বিচারে যেতে হবে, তো বিচারে গেলে দ্রুত বিচার করতে হবে। আমাদের যে বিচার ব্যবস্থা সেটা তো আমরা দেখেছি যে কত মানে সময় ক্ষেপণ করে, তাহলে সেই বিচারকে দ্রুত করবার ব্যবস্থা এইটা সরকারের। এবং বিচারকে স্বাধীনভাবে বিচার করতে দেওয়ারও একটা ব্যবস্থা করতে হবে, সেটাও সরকারের ইচ্ছা, যাতে করে বিচার সুষ্ঠু এবং স্বাধীনভাবে হয়, বাইরের দেশে আমরা দেখাতে পারি। সেইগুলোর প্রশ্ন এখানে জড়িত আছে। আমরা মানে আজকে যেহেতু রিজার্ভের প্রসঙ্গেই আছে সেহেতু আর আমি অন্য প্রসঙ্গে যাচ্ছি না, নাহলে বিচার নিয়ে অনেক কথাই আছে যেগুলো সরকার আগে বলেছিলেন কিন্তু এখন সেগুলো করছেন না। যেমন ধরেন বিচারের ক্ষেত্রে স্বাধীন বিচার ব্যবস্থা, এইটা বাইরের দেশে তুলে ধরা, তো সেইটা তো শুধু মুখে ফেনা তুলে বললে হবে না, এটার জন্য তো কার্যকর কিছু দৃশ্যমান ব্যবস্থা থাকতে হবে। তো সেইটার একটা ব্যবস্থা বিগত যে অন্তর্বর্তী সরকার ছিল তারা একটা ব্যবস্থা করেছিল যে আপনার সুপ্রিম কোর্ট সচিবালয়, যেটি এই যে এই মানি লন্ডারিং এর বিচার যে স্পেশাল জজ আদালত করবে, সেই আদালতের বিচারকের বদলির সাথে সংশ্লিষ্ট, তার পানিশমেন্টের সাথে সংশ্লিষ্ট, তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার সাথে সংশ্লিষ্ট, সেই দায়িত্বগুলো ওই পালন করত আপনার সুপ্রিম কোর্ট সচিবালয়। সেই সচিবালয় যেটি প্রতিষ্ঠিত হয়ে গেছে এবং সেইটি সরকার কি বলে হাইকোর্ট থেকে একটা রায়ও হয়েছে প্রতিষ্ঠা করবার জন্য। এত কিছু হবার পরেও দেখা গেল যে প্রতিষ্ঠিত সেই সচিবালয়কে সরকার একেবারে বিলুপ্ত করে দিলেন, উঠিয়ে ফেললেন। এই কাজটা তো কোনো মতেই সঠিক হয়েছে বলে মনে হয় না। তেমনিভাবে এরকম আপনার ব্যাংকের ক্ষেত্রে যদি আমরা বলি, তাহলে বাংলাদেশ ব্যাংকের দায়িত্ব তো অন্যান্য ব্যাংকের গুলোর দেখভাল করারও দায়িত্ব, এবং সেটা হয়নি বলেই ওই আমলে আর্থিক কেলেঙ্কারিতে ভরে গিয়েছিল। তো এখন আমরা দেখলাম যে ইসলামী ব্যাংকে যে ধরেন এটা হলো যে গ্রাহকরা এত আন্দোলন করলেন, বিক্ষোভ করলেন, তো ইসলামী ব্যাংকে ওই ধরনের একজন ব্যক্তিকে চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়ার কি বা প্রয়োজন ছিল, যার বিরুদ্ধে তখনকার অতীত সরকারের সাথে সংশ্লিষ্টতার একটা প্রমাণ ছিল, যেটি বলা হয় স্বৈরাচারের দোসর, সেরকম অভিযোগ যেখানে আছে। এবং তিনি বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন সময়ে অনিয়মের সাথেও জড়িত ছিলেন বলে এই অভিযোগ, ওগুলো তথ্য প্রমাণ আছে। তার স্ত্রীও যেখানে আপনার ঋণ খেলাপি, এরকম একজন ব্যক্তি বাদে এর চাইতে আর স্বচ্ছ ব্যক্তি পাওয়া গেল না যে যাকে আপনার ইসলামী ব্যাংকের, যেহেতু ইসলামী ব্যাংক একটু সমস্যাগ্রস্ত হয়ে আছে। এটাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন, যে দূরদর্শিতার অভাব নাকি অন্য কোনো কিছু? এইখানে দূরদর্শিতা স্বাভাবিকভাবেই দূরদর্শী হতে হবে। আপনি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়েছেন, অঙ্গীকার করেছেন আগে, এবং রাজনীতি করছেন তো রাষ্ট্র পরিচালনার জন্যই, সুতরাং দূরদর্শিতা তো আপনার থাকবারই কথা। কিন্তু দূরদর্শিতাটা কোন দিকে যাচ্ছে, এটি কি জনস্বার্থে যাচ্ছে না কিছু গোষ্ঠী স্বার্থে, কিছু ব্যক্তি স্বার্থে যাচ্ছে, সেইটি হয়তো বা বিষয়। এখানে গোষ্ঠী স্বার্থ, ব্যক্তি স্বার্থ চাইতে রাষ্ট্রের স্বার্থের দেখাটাই হচ্ছে সরকারের, আমি বলবো যে দায়িত্ব। যদি এইটুকু দূরদর্শিতা পালন করেন তাহলেই হবে।
জি, অসংখ্য ধন্যবাদ। আপনার বক্তব্য একদম পরিষ্কার। আসলে বিচারে যেতে হবে এবং স্বাধীন বিচার ব্যবস্থা নিশ্চিত করতে হবে সরকারকে। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের দেশ সন্ধ্যায় সময় দেওয়ার জন্য। দর্শক, দেশ সন্ধ্যায় এই ছিল আজকের মতো। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।